আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার মৃত্যু ঝুঁকি কমাতে সর্বোচ্চ সচেষ্ট সরকার, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতেই লকডাউন শিথিল বলেছেন প্রধানমন্ত্রী। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪২৩, উপসর্গে মারা গেছেন আরও ৮ জন। করোনা আরও ভয়াবহ হবে শঙ্কা চিকিৎসকদের, এ পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই ছাড়া গার্মেন্টসগুলোর উপায় নেই জানালেন বিজিএমইএ সভাপতি। ফাঁকা সড়কেও বেপরোয়া যানবাহন, বাংলা মোটরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী সহ ২ জন নিহত। রাজধানীর বাইরে ঝরল আরও ৫ প্রাণ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনায় সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, করোনা চিকিৎসা ব্যয়বহুল হলেও তা অব্যাহত রাখা হয়েছে। মানুষকে বাঁচাতেই কিছু কিছু খাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে আবারও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে দেয়া অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার এই সময়ে মানুষকে সহায়তায় এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। বলেন, করোনায় শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক সহ সব কিছুতেই অস্থিরতা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে দেশের মানুষকে সুরক্ষিত করতে, তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া, সব দিক থেকেই যেহেতু আমরা কাজ করতে পারি। অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। সর্বস্তরের মানুষকে সহযোগিতার পাশাপাশি করোনার চিকিৎসায় সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং দিয়ে যাচ্ছে। অনেকটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা এটা চিকিৎসা দেওয়া বেশ ব্যয় সাপেক্ষ, তারপরে আমরা সেটা করে যাচ্ছি। এই ভাইরাসটা এত সংক্রামিত যে প্রতিনিয়ত মানুষ সংক্রামিত হচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করছে আমি তাদের আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই। আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। করোনার এই সময় জনগণের পাশে থাকায় আইন শৃঙ্খলা বাহিনী সহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী। অনেক আয়োজন ছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আমরা জনগণের স্বার্থ। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19 মারা গেলেন ৭৮১ জন। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৪২৩ জনের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন ৫৭,৫৬৩ জনে। দেশে করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে আবারও লকডাউনের তাগিদ আসছে, তবে এতেও আর সুফলের আশা দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, করোনা মোকাবেলায় এখন পর্যন্ত বিজ্ঞানসম্মতভাবে কিছুই করা হয়নি। করোনায় সব এলোমেলো, বাড়ছে সংক্রমণ, কমছে না মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, ৫০ ল্যাবে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬৯৪টি। ৮৯তম দিনে এসে আক্রান্ত হয়েছে ২,৪২৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত এখন ৫৭,৫৬৩। আরও ৩৫ জন সহ করোনায় মারা গেলেন ৭৮১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। শনাক্তের হার ১৯.০৯, সুস্থতার হার ২১.১৩ ও মৃত্যুর হার ১.৩৬। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন, এ পর্যন্ত ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ২৯ জন, নারী ৬ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশালে ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, মানুষের চলাচল স্বাভাবিক করে দেয় কোভিড-19 নিয়ন্ত্রণ এখন কঠিন হবে। তাদের মতে, দেশকে ৩ জোনে ভাগ করার পরিকল্পনাও অনেক দেরি হয়ে গেছে। এই অবস্থায় যদি আবার নতুন করে লকডাউন আরোপণ করা হয়, তার ফলাফল নিয়ে আমি সন্দিহান এই কারণে যে ইতিমধ্যেই মানুষজন অবাধে যাতায়াতের মধ্য দিয়ে এই সংক্রমণের বিস্তারটা
সারা দেশে সমস্ত জনপদে ছড়িয়ে দিয়েছে। দুর্ভাগ্যক্রমে যখন যেটি করার ছিল সেটি আমরা করিনি। যদি আমরা প্রথম থেকে বিজ্ঞানসম্মত একটি সুসমন্বিত পরিকল্পনার অধীনে সবগুলো কাজকে সফলভাবে করতে পারতাম, তাহলে আমরা করোনাকে অনেক সফলভাবে মোকাবিলা করতে পারতাম। করোনা নিয়ে সচেতনতা আরও বাড়ানোরও পরামর্শ জনস্বাস্থ্য বিশ্লেষকদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক চিকিৎসক ও 2 নারী। উপসর্গ নিয়ে মারা গেছেন মৌলভীবাজার নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুলেমান আহমেদ। এছাড়া ভৈরবে 3 জন, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, রাজশাহী ও নরসিংদীতে মৃত্যু হয়েছে 7 জনের। এদিকে আক্রান্ত হয়েছেন জামালপুর 2 আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোহিত হাসান। এ নিয়ে চট্টগ্রামে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হলো। এদিকে সকালে 2 ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত 50 ও 56 বছর বয়সী 2 নারীর মৃত্যু হয়েছে। এদের একজন মহানগরীর 5 এলাকার এবং অপরজন জামালখান এলাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে নতুন করে আরও 140 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3500-এর উপরে। করোনায় সাভারে রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক সহ 2 ব্যক্তি মারা গেছেন। এদিকে জামালপুর 2 আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এছাড়া জেলায় নতুন করে 54 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সকালে ভৈরবে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন, আর নতুন আক্রান্ত হয়েছে 8 জন। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন 34 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে 62 বছরের এক বৃদ্ধ মারা গেছেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বাসিন্দা। মুন্সিগঞ্জে উপসর্গ নিয়ে আবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে। তিনি বিনোদপুর এলাকার বাসিন্দা। নোয়াখালীতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মোট মারা গেছেন 22 জন। এছাড়া নতুন করে 72 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে শহীমউদ্দিন নামে একজন মারা গেছেন। তিনি কোনাবাড়ি ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সদস্য। এছাড়া নতুন করে শিল্প পুলিশের একজন এএসপি সহ 34 জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে করোনা উপসর্গে আজিজুর রহমান নামে নওগাঁর নিয়ামতপুরের এক বাসিন্দা মারা গেছেন। গত 2 জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। হবিগঞ্জ শহরতলির বড় বহুলা গ্রামে উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে বুধবার রাতে উপসর্গে আব্দুল খালেক নামে এক বৃদ্ধ মারা গেছেন। করোনায় নরসিংদীতে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে আরও 27 জন। ময়মনসিংহ মেডিকেলের এক স্বাস্থ্যকর্মী সহ 10 জনের করোনা পজিটিভ এসেছে। এদের বাড়ি বিভিন্ন উপজেলায়। বগুড়ায় আরও এক চিকিৎসক সহ 26 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ 16 জন, নারী 7 জন ও 2 শিশু রয়েছে। সিরাজগঞ্জে 11 পুলিশ সহ আরও 19 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 91 জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে সিলেটে 79 জন, কিশোরগঞ্জে 52 জন, শেরপুরে 14 জন, পটুয়াখালীতে 5 জন, চুয়াডাঙ্গায় 3 জন, বান্দরবানে 2 জন, নাটোরে 2 জন, রাঙামাটিতে 1 জন ও সাতক্ষীরায় 1 জনের। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে 3,88,000-এর বেশি। আক্রান্ত 66 লাখ ছাড়িয়ে গেছে। এদিকে করোনা চিকিৎসায় শুরুতে আপত্তি জানালেও আবারও হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারের সিদ্ধান্তে ফিরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে গেল কয়েক ঘন্টায় ব্রাজিলে মারা গেছে আরও 55 জন। বুধবার টানা দ্বিতীয় দিনের মতো এই ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক প্রাত্যহিক মৃত্যুর অভিজ্ঞতা হয় দেশটির। এদিন 1269 জন মারা যাওয়ায় সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 32,602 জনে। মোট আক্রান্ত 5,87,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 34 জন মারা গেছেন। মোট মৃত্যু পৌঁছেছে 1,09,176 জনে। বুধবার 24 ঘন্টায় মারা যায় 1,083 জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19,03,000-এ। দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ও মৃত্যুর আশঙ্কা করছে ইরান।
দেশটিতে বৃহস্পতিবার করোনা শনাক্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যায়। এর আগে সর্বশেষ ৩০ মার্চ ৩,০০০-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয় ইরানে। দেশটিতে মৃতের সংখ্যা এরই মধ্যে ৮,০০০ ছাড়িয়েছে। এছাড়া করোনায় নতুন করে যুক্তরাজ্যে ৩৫৯, রাশিয়ায় ১৬৯, ফ্রান্সে ৮১, ইতালিতে ৭১ ও স্পেনে মাত্র একজন মারা গেছেন। এদিকে করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে ২৫ মে আপত্তি জানালেও এবার সিদ্ধান্ত বদল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শীঘ্রই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার শুরুর আভাস দিয়েছে সংস্থাটি। নিষেধ সত্ত্বেও শুরু থেকে ওষুধটি ব্যবহারের পক্ষে অনড় অবস্থানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। সংক্রমণ রোধে সারা দেশকে বিভিন্ন জোনে ভাগ করার প্রক্রিয়া চলছে। দ্রুত ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা থেকে বাঁচতে আরও 2 থেকে 3 বছর বাংলাদেশের মানুষকে থাকতে হবে সতর্ক অবস্থানে। কোভিড-19 আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। হাসপাতালগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী সিট। তারপরও সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ানো হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। এমন প্রেক্ষিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিতে টেলিমেডিসিন সেবা চালু করেছে সোসাইটি অব মেডিসিন। স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন টেলিমেডিসিন সেবা। অনুষ্ঠানে চিকিৎসকরা তুলে ধরেন করোনা চিকিৎসায় নানা অভিজ্ঞতার কথা। আমি সবাইকে বলবো, আপনারা দীর্ঘ যত্ন নেবেন, আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন এবং আজকে এই সোসাইটি অব মেডিসিন যে উদ্যোগটি নিয়েছে সেটা যেন আমাদের কার্যক্ষমতাকে আরো বাড়িয়ে দেয়। আমরা যেন আমাদের দেশের মানুষকে আরো বেশি সেবা দিতে পারি। নন কোভিড হসপিটালে কেন ডাক্তাররা বেশি ইনফেক্টেড হচ্ছে, কেন কোভিড হসপিটালে ডাক্তাররা কম হচ্ছে বা নার্সরা কম হচ্ছে? কারণ ওখানে কিন্তু প্রপার পিপিই করে যাচ্ছে। আর ওখানে কিন্তু অনেক রোগী আসছে, ডিসগাইজ আসছে, লোকালের কথা বলছে না, ঠিক মতো ইনফরমেশন দিচ্ছে না। তারপরে ডাক্তাররা কেয়ার নিতে পারবে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য। দেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই মাস্ক পরিধান করুন, প্রয়োজনে বাসায় পরিধান করুন, মাস্ক কেনার কোনো প্রয়োজন নেই। সদ্য করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, করোনা সংক্রমণ রোধে সতর্কতার বিকল্প নেই। ইতিমধ্যে কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ গতকাল তো একটা কাগজ দিয়েছেন, সেখানে আমরা কিছু ইনপুট দিয়েছি, আজকেও একটা কাগজ দিয়েছি। তাহলে এই বিষয়টা হলো যে সরকার খুব দ্রুত এগুলোকে চূড়ান্ত করে যেখানে যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া হবে। ডাক্তারদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের কথা বলেন চিকিৎসকরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। চলতি মাস থেকে পোশাক শ্রমিক ছাঁটাইয়ের কথা জানিয়েছে বিজিএমইএ এর সভাপতি রুবানা হক। তিনি বলেন, করোনার কারণে ৫৫% সক্ষমতা নিয়ে উৎপাদন চালাতে হলে শ্রমিক ছাঁটাই ছাড়া উপায় নেই। তিনি বলেন, মহামারীর কারণে মার্চ থেকে মে পর্যন্ত ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ায় পোশাক খাতে $৫০০ কোটি ক্ষতির ধাক্কা এসেছে। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ডাক্তার ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করে বিজিএমইএ। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জুন থেকে শ্রমিক ছাঁটাই করা হবে। এ ব্যাপারে মালিকদের কিছুই করার নেই। তবে যারা চাকরি হারাবেন তাদের জন্য কি করা যায় তা নিয়ে সরকারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় বিজিএমইএ এর বেশ কয়েকজন সাবেক সভাপতি অনলাইনে যুক্ত হন। তাদের অবস্থান আমাদের পক্ষে আনার চেষ্টা করেছেন, তারাও সিম্পেথেটিক্যালি দেখছেন, আমাদের ভীষণ অ্যাক্টিভ রয়েছে আমাদের গার্মেন্ট অ্যাসোসিয়েশন, তারাও কাজ করে চলেছেন। তো আমরা মনে করি যে বিপদ আমাদের আছে, তবে বিপদ থেকে কাটিয়ে ওঠার শক্তিও আমাদের আছে। আমাদের বুঝতে হবে যে আমরা 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চালিয়ে আমরা 100% লেবার ফোর্স রাখতে পারবো, এটা কিন্তু পারবো না। বিজিএমইএ কার্যকর ব্যবস্থা নেবে সেই কারখানার বিরুদ্ধে যারা এপ্রিল এবং মে মাসে ছাঁটাই করেছেন, এর বাইরে না। কারণ ছাঁটাই করা অথবা মানে কাজ দেওয়া দুটোই কিন্তু উদ্যোক্তাদেরকে করতে হয়। যদি 2-1 জন কোনো ব্যতিক্রমী মানুষের জন্য ঢালাও ভাবে আমাদের সেক্টরকে দোষারোপ করা হয় বা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে পয়েন্ট করা হয়, সেটি গুরুতর অপরাধ এবং অন্যায় বলে আমি মনে করি।
গণপরিবহন চালু করার 4 দিনের মাথায় বেপরোয়া গাড়ির চাপায় রাজধানীতে প্রাণ হারালো 2 জন। বাংলা মোটরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও একজন। সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায় যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও আরোহী। এ সময় সড়কে থাকা আরও একজন মারাত্মক জখম হন। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করার পাশাপাশি চালককে আটক করে ট্রাফিক পুলিশ। রাস্তা পরিচ্ছন্নতা শেষে প্রায় 1 ঘন্টার পর বাংলা মোটর কারওয়ান বাজার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। লকডাউন ছাড়তে না ছাড়তেই গাড়ির গতি হয়েছে বেপরোয়া। আজও সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন আরও 5 জন। এদের মধ্যে চুয়াডাঙ্গায় অন্তঃসত্ত্বা 1 নারী সহ 2 জন, খুলনা, টাঙ্গাইল ও নড়াইলে 3 জন, দামুড়হুদায় নিহত হয়েছেন অন্তঃসত্ত্বা 1 নারী সহ 2 জন। চুয়াডাঙ্গায় কোষাঘাটা এলাকায় বুধবার রাতে শ্যালো ইঞ্জিনের তৈরি আলম সাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের গৃহবধূ রুমানা খাতুন ও তানিয়া খাতুন। নিহত রুমানা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। এ সময় আহত রুমানার ভাই মনিরুল ইসলামের চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে খুলনা রূপসা জাবুসা মোড়ে বাস চাপায় 1 মোটরসাইকেল আরোহী এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুলায় বাস চাপায় 1 মোটরসাইকেল আরোহী এবং নড়াইলের শেখ রাসেল সেতুর পূর্ব প্রান্তে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় আলম নামে 1 ভ্যান চালক নিহত হয়েছেন। এদিকে ধামরাইয়ের বাধুলিতে সড়ক দুর্ঘটনায় 2 জন গুরুতর আহত সহ অন্তত 10 জন আহত হয়েছেন। বাড়তি ভাড়া আদায়ের পরও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার গরজ কম। বিশেষ করে লেগুনার মতো ছোট পরিবহনে সামাজিক দূরত্ব নেই বললেই চলে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। তবে পরিচ্ছন্নতা ও নিয়মকানুনে রেলের ব্যবস্থাপনা অনেকটা এগিয়ে। করোনা মোকাবিলায় গণপরিবহনে 60% বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা দেয় সরকার, কিন্তু বাস্তবে তা কতটা মানা হচ্ছে, কতটাই বা নিরাপদ গণপরিবহন? অর্ধেক যাত্রী বুঝি না, এটা তো কোনো সামাজিক ডিস্টেন্স হলো না। যে 3 ফিটে যে দূরত্ব, যে সামাজিক ডিস্টেন্সের কথাটা বলা হয়েছে, আমি কতজন যাত্রী উঠালে ওটা আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় হলো যে আমাদের সামাজিক ডিস্টেন্সটা আমরা ঠিক রাখছি কিনা। আমাদের গাড়ি হিসেবে দূরত্বটা তেমন মানা যায় না আর কি, কেননা আমাদের গাড়ি ছোট। 3 জন সিটে আমরা 2 জন বসছি, এখন 3 জন তারা বসাই নেয়, তাদের তো কিছু বলতে পারি না। মাঝে মাঝে বেশি লোক পাইলে বেশি নিয়ে নেয়। প্রত্যেক গণপরিবহনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথা থাকলেও যাত্রী ওঠানামার সময় তা সরবরাহ করতে দেখা যায়নি। নিয়ম জারি হলেও তার তদারকিতে সরকারের পর্যাপ্ত পদক্ষেপের অভাবকেই দুষছেন যাত্রীরা। অনেকে আবার পুরোটাই ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর। এদিকে বিপরীত চিত্র রেলে। সরকার পরিচালিত এ যোগাযোগ ব্যবস্থায় পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্বে সন্তুষ্ট যাত্রীরা। প্রতিটা যাত্রী মাস্ক এবং টিকিট ব্যতীত স্টেশন ঢুকতে পারছে না। তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তাপমাত্রা বেশি থাকলে আমরা স্টেশন ঢুকতে দিচ্ছি না। তারপর হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে স্টেশনে প্রবেশ করছে এবং প্রতিটা ট্রেনের আসন, হাতল, দরজার হাতল এবং স্টেশন প্ল্যাটফর্ম জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। অতিরিক্ত কোনো প্যাসেঞ্জার ছিল না এবং এ তো মোটামুটি যেভাবে সরকার নির্দেশনা যেভাবে করছে ওভাবেই ট্রেন আসছে। পরিবেশটা খুব ভালো ছিল, আগের যে খুব ভালো লাগছে আর কি এখনের জার্নিটা। বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদী বাদে সব স্টেশন থেকেই রেলে চলাচল করছে সাধারণ মানুষ। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর 4র্থ দিনের মতো গণপরিবহন চলছে দেশের বিভিন্ন জায়গায়। তবে বাড়তি ভাড়ার কারণে যাত্রীদের চাপ কিছুটা কম। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরাঞ্চল থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে যানবাহন চলাচলের সংখ্যা কম দেখা গেছে। এদিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনালেও যানবাহনের সংখ্যা কম। যাত্রীদের তেমন চাপ নেই, তবে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের সংখ্যা বেশি। সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া 60% বৃদ্ধি করা হলেও টাঙ্গাইলে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। যাত্রী কম থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছে পরিবহন মালিকরা। তবে যাত্রী ও যানবাহন চালকদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টাঙ্গাইলের পুলিশ সদস্যরা কাজ করছেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীদের সুবিধায় শুক্রবার থেকে শুরু হবে একজোড়া ম্যাঙ্গো স্পেশাল ট্রেন।
কম খরচে আম পরিবহনের জন্য এই উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। রাজশাহী থেকে আম পরিবহনের জন্য কেজি প্রতি খরচ পড়বে মাত্র 1 টাকা 17 পয়সা। এই উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, প্রতিদিন 2টি মালবাহী ট্রেনে পণ্য পরিবহন করবেন রেলওয়ে কর্তৃপক্ষ। বিকেল 4টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী হয়ে ঢাকায় যাতায়াত করবে ট্রেনটি এবং ঢাকা থেকে দুপুর 2টা 15 মিনিটে রওনা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে পরদিন সকাল 10টা 15 মিনিটে। একজন ব্যবসায়ী ও চাষি তাদের ইচ্ছে মতো আম ছাড়াও শাকসবজি সহ অন্য পণ্য পরিবহন করতে পারবেন বলেও জানান তিনি। সরকারি বেসরকারি অফিসগুলোর কর্মচাঞ্চল্যের সাথে জমে উঠছে রাজধানীর হোটেলগুলো। বেশি চাপ অফিস লাগোয়া হোটেলগুলোতে, যেখানে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয় অনেকটাই কথার কথা। করোনার মধ্যে ঈদের আগেই সীমিত আকারে হোটেল খোলার অনুমতি দিয়েছিল সরকার, কিন্তু তখন সেভাবে জমে ওঠেনি। তবে 31 মে সরকারি অফিস খোলার পর থেকে ভিন্ন পরিস্থিতি। একে একে খুলছে হোটেল রেস্তোরাঁ ঝাঁপি। করোনার কারণে সাধারণ মানুষ হোটেল বিমুখ, কিন্তু অফিসে আসা অনেককেই দুপুরের খাবার খেতে হয় হোটেলে। তাই না, তাই আমরা তো খাইতে হবে, অফিস করতে হবে, আমরা বাঁচতে হলে তো করতে হবে, কি করার আছে। পরিস্থিতির শিকার মনে করেন বাদ খাইতে দিতেছে ফ্যামিলি দেশে, মেসে তো মনে করেন বুয়া টোয়া নাই, এই জন্য খাইতে পারেন। হেড অফিসে কাজ শেষ হইলে আমরা চলে যাবেন, তো দুপুরে খাবারের টাইম খাওয়া লাগে। ওনারা মনে হয় 2-1 দিন হয়েছে খুলছে, এর ভিতরে আমি আজকে আসছি আর কি, ফাঁকা দেখে ভিতরে খাইতে বসছি। খাইতে তো হবে, কারণ আমরা তো বাইরে থাকি, খাইতে হবে। বরাবরের মতো সামাজিক দূরত্ব নিশ্চিতের দাবি হোটেল পরিচালনাকারীদের। নিয়ম অনুযায়ী করতে আছে, এক টেবিলে 2 জন, হয়তো 1 জন। এখন তো লোকজন কমে। ওই যে বোতলে ব্লিচিং পাউডার দিতেছি, স্যাভলন আনছি, হ্যান্ড ওয়াশ আনছি এবং সবাইকে চেষ্টা করতেছি আর কি দূরত্ব মেনটেন করে। আবার সামাজিক দূরত্ব নিয়ে কারো জন্য মাথা ব্যথাই নেই। যদিও মরি খায়া মরমু, কাম করে মরমু, কাম না করে মরতাম। আগে কাম করুম খামু। বয়ের কি আছে, বয়ের কিছু নেই, বয়ের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ যেদিন মৌত লিখে থাকে ওই দিন মরতে। আমাদের আগে সচেতন হতে হবে, আমরা অন্য চোখে দোষ না দিয়ে আগে আমাদের নিজেরা পরিবর্তন হই, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। বড় হোটেলগুলোতে সতর্কতা থাকলেও ছোটগুলোতে স্বাস্থ্যবিধি মানার চিত্র বড়ই করুণ। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় দাফন নিয়ে হিমশিম অবস্থা। পরিবারের প্রিয় সদস্য মারা গেলেও এগিয়ে আসছেন না স্বজনরা। এমন কঠিন বাস্তবতায় দাফন কাজে এগিয়ে এসেছে আরেকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিদিন 10 থেকে 12টি মৃতদেহ দাফন করছে আল রশিদ ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটি। এমন মৃত্যু দিও না বিধাতা, যে মরণে কেউ কাছে আসে না। মৃত্যু মানুষকে একা করে দেয় ঠিকই, সেই সাথে স্বজনদের করে শোকাহত। কিন্তু একটি লাশ পরিবারকে কতটা অসহায় করে তোলে তা হারে হারে বুঝিয়ে দিচ্ছে করোনা ভাইরাস। স্বজন প্রিয়জন দূরে দূরে থাকে, বাবা সোনা বলে কেউ ছুঁয়ে দেখে না। শুভাকাঙ্ক্ষী স্বজন প্রিয়জন কেউই কাছে ঘেঁষছে না আজ। আদরের সন্তানকে শেষবারের মতো ছুঁয়ে দেখা তো দূরে থাক, মুখটাও শেষ দেখা ভাগ্যে জুটছে না মা বাবার। করোনা এতটাই অসহায় ও অমানবিক করে তুলছে সৃষ্টির সেরা জীব মানুষকে। আমরা দেখেছি যে অনেক মৃতদেহ দাফনে কেউ এগিয়ে আসছে না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্যগণও এগিয়ে আসছে না বা এগিয়ে আসতে পারছে না। আমরা মনে করি যারা নিজেরা এই দাফন কাফনে পরিবারের সদস্যদের পাশে থাকতে পারছেন না, তাদের পক্ষে আমরা পরিবারের সদস্যদের মতো হয়েই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে অত্যন্ত সম্মানের সহিত সেই মৃতদেহটিকে শরীয়ত মোতাবেক দাফন করাই আমাদের কাজ। মহামারী এই ভাইরাসে দিন দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংক্রমণের অজানা আতঙ্কে দাফনে শরিক হতে ভীত পরিবারের সদস্যরাও। তখন এই মানবিক দায়িত্বে এগিয়ে এসেছে আল রশিদ ফাউন্ডেশন। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষার প্রশিক্ষণ দিয়েছি। করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদের লাশ গোসল করানো, কাফন পরানো এবং দাফন করার প্রশিক্ষণ নিয়ে
এই স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের যারা কাজ করতেছি 30 জন স্বেচ্ছাসেবীর মধ্যে একজনও এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি। আর আমরা এই কাজটা করতেছি মূলত আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্যই। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে করোনায় মৃত্যুর 3 ঘন্টা পর ভাইরাস ছড়ায় না। এতদিন নির্দেশনা ছিল শুধু সরকারি গোরস্থানে দাফনের, এখন থেকে পারিবারিক কবরস্থানেও সমাহিত করার কথা বলছে সরকার। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যবস্থাপনা সহ স্বাস্থ্য খাতে আমূল সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য খাত উন্নয়নে কমপক্ষে জিডিপির 4% বরাদ্দের সুপারিশ তাদের। বিশেষজ্ঞদের মতে 1% বরাদ্দ দিয়ে উন্নত স্বাস্থ্য সেবা কোনোদিনই নিশ্চিত করা সম্ভব নয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার চিত্র বেরিয়ে পড়েছে মহামারী করোনাকালে। বর্তমানে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয় জিডিপির মাত্র 1%, যার 65% ব্যয় হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। বাকি 35% দিয়ে দেশের স্বাস্থ্যসেবা কতটা এগিয়েছে তা এখন কাচের মতোই স্বচ্ছ। বাজেট বরাদ্দে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 52টি দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। এমন বাস্তবতায় জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলায় আসছে বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। স্বাস্থ্য খাতটাকে পুরোপুরি ঢেলে সাজাবার জন্য অর্থ বরাদ্দ করতে হবে এবং স্বাস্থ্য খাতের জিডিপির 0.8%, 1%ও দেওয়া হয় না। আমি মনে করি মিনিমাম 4 থেকে 5% জিডিপি অর্থ যেন বরাদ্দ করে এবং বাজেটের মাত্র 5%, বাজেটের 12-13% আমার মনে হয় স্বাস্থ্য খাতে এবার দিতে হবে। প্রয়োজন হলে একদম সর্বোচ্চ প্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়ে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা, বিশেষ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ড করলে চলবে না এবং এই স্বাস্থ্যের সমস্ত সুবিধাদি প্রাইমারি হেলথ কেয়ার থেকে সমস্ত রোগের সুবিধাদি শহর থেকে গ্রামাঞ্চল এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌঁছাতে হবে। এবারের যে বাজেট, সেই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত যে জনস্বাস্থ্য। তার কারণ জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে কিন্তু আসলে আমাদের উন্নয়নটা টেকসই হবে না এবং আসলে যে আমাদের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, বাজেট বাস্তবায়ন, অন্যান্য খাতের যে বাস্তবায়ন, সেগুলো আর পুরো যে অর্থনীতির যে চাকা, সেই চাকাকেও কিন্তু বেগবান করা যাবে না। তোকে কেন্দ্র করে, স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে অন্যান্য খাতের যে বরাদ্দ, সেই বরাদ্দগুলো কিন্তু ঢেলে সাজাতে হবে এবং বিশেষ করে জনসচেতনতামূলক যে কর্মসূচি এবং স্বাস্থ্য শিক্ষা, এর উপরেও ব্যাপক নজর দিতে হবে এবং সেইভাবেই বাজেটকে ঢেলে সাজাতে হবে। স্বাস্থ্যসেবার সব স্তরে কাঠামোগত পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বললেন বরাদ্দ বাড়ানো দরকার গবেষণা খাতে। বাংলাদেশে একটি ন্যাশনাল হেলথ সার্ভিস গঠন করা হোক, অনেকটা ন্যাশনাল জুডিশিয়াল সার্ভিসের আদলে। সেখানে তিনটে ভাগ থাকবে। একটি ভাগ থাকবে জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ ডিভিশন, একটি ভাগ থাকবে চিকিৎসা এবং মেডিকেল এডুকেশন ডিভিশন এবং আরেকটা ভাগ থাকবে জনস্বাস্থ্যকে সমৃদ্ধ করার জন্য একটা প্ল্যানিং ডিভিশন। এই তিনটে ভাগের জন্য একটি পুরো কাঠামো তৈরি করতে হবে। এটি না হলে কিন্তু আমরা বাংলাদেশের মতো দেশে, যেটি উন্নয়নের শিরের দিকে যাচ্ছে এবং একটা এমার্জিং ইকোনমিক টাইগার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দেশের জন্য কিন্তু আমরা, সেই দেশের জনগণের জন্য কিন্তু আমরা পুরোপুরি সফল একটি স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারবো না। দেশের চলমান পুরনো মডেল দিয়ে জনস্বাস্থ্য সংরক্ষণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। করোনার এই সংকটে সরকারের সমালোচনাকে রুটিন ওয়ার্কে পরিণত না করতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগে সবার দায়িত্বশীল ভূমিকা দরকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমত নয়, ঐক্যবদ্ধতাই সংকট সমাধানের শক্তি। দুর্যোগ দুর্বিপাকে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য তার। বলেন, স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে আরো ঘনীভূত করবে। দুঃসময়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। অনেক হাসপাতাল করোনা রোগীদের সেবা দিচ্ছে না, এমন অভিযোগ গুরুত্বের সাথে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বলবো, সরকারের সমালোচনাকে আপনারা নিত্য রুটিন ওয়ার্কে পরিণত করবেন না। এ ধরনের অপপ্রচার
ও বিভ্রান্তি করোনা সংক্রমণ তথা ভাইরাসকে প্রাণ শক্তি যোগাচ্ছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য চলছে। সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করছে বাস কোম্পানিগুলো। যাত্রাপথে নির্বিচারে পকেট কাটা হচ্ছে সাধারণ যাত্রীদের। আর কোথায় স্বাস্থ্যবিধি, কোথায় সীমিত যাত্রী? বাস তো আগের মতোই চলছে গাড়াগাড়ি করে। বর্তমানে লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, টার্মিনাল এবং রাস্তাঘাটের দৃশ্য ভয়াবহ। কোথাও স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নেই। লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে জানিয়েছেন সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। মানব পাচারকারীদের অর্থ সম্পদের তদন্ত করে মানি লন্ডারিং মামলার প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি। মানব পাচারের শিকার হয়ে লিবিয়া ২৬ বাংলাদেশের নির্মম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, আলোড়িত করেছে গোটা বিশ্বকে। ২৮ মে দেশটির মিজদা এলাকায় সেই ঘটনায় মারাত্মকভাবে আহত হন আরও ১১ জন। ঘটনার পরই তদন্ত ও অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার গোপালগঞ্জের মকসুদপুর থেকে সেন্টু শিকদার ও নার্গিস বেগমকে গ্রেফতার করে র্যাব। এই দুজন সহ লিবিয়ার ঘটনায় মোট ১৫ আসামিকে গ্রেফতার করে র্যাব ও সিআইডি। বৃহস্পতিবার সকালে ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সারা দেশে ৯টি মামলা হয়েছে। কয়েকজন আসামি ধরা হলেও বেশিরভাগ এখনো পলাতক। এই দেশীয় যে হিউম্যান ট্রাফিকার যারা আছে, মানব পাচারকারী যারা আছে, তাদের বিরুদ্ধে সিআইডি ব্যবস্থা নিচ্ছে। মূলত এই ক্রাইমাররা দেশের বাইরে অবস্থান করছে এবং তারা এই দালালের মাধ্যমে এই ক্রাইমগুলো সংগঠিত করছে। আমরা তাদের বিরুদ্ধে যেটা করব, দ্রুততম সময়ে মামলাগুলো চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়ে রেড নোটিশ জারি করাবো। মানব পাচারকারীদের অর্থ সম্পদেরও তদন্ত শুরু করেছে সিআইডি। নিরীহ মানুষের অর্থের বিনিময়ে, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে তারা যে সম্পদ গড়েছেন, এই সম্পদ তারা ভোগ করতে পারবেন না। তাদের বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং অ্যাক্টে মামলা নিব। ইতিমধ্যেই আমরা এই ব্যাপারে কাজ শুরু করেছি এবং বড় বড় ধরনের যত হিউম্যান ট্রাফিকার যারা আছে, সংঘবদ্ধ ট্রাফিকার যারা আছে, তাদের আমরা নাম ইতিমধ্যে কালেকশন করেছি এবং ইতিমধ্যেই বেশ কিছু ইনকোয়ারি আমরা শুরু করেছি। মানব পাচারকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও আইনের আওতা নেওয়ার কথা জানান তিনি। কিন্তু জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গরু চুরির অভিযোগে পিটিয়ে চা শ্রমিক রণজিৎ রিকমনকে হত্যার দুদিন পর লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এ সময় আহত অপর এক চা শ্রমিক ভারতের আসামের করিমগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজিবি 52 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, কয়েক দফা বৈঠক শেষে আজ বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে শেওলা ও সুতারকান্দি সীমান্ত দিয়ে নিহতের লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নিহতের পরিবার জানায়, রণজিৎ গত 31 মে থেকে নিখোঁজ ছিলেন। পরে ভারতীয় গণমাধ্যমে হত্যার ঘটনা জানতে পারেন তারা। মঙ্গলবার সকালে ভারতের আসামের করিমগঞ্জ জেলার পাথরকান্দির পুতনি চা বাগানে গরুচোর সন্দেহে 4 জনকে আটক করে স্থানীয়রা। এর মধ্যে 2 জন বাংলাদেশি ছিলেন। একজনকে পিটিয়ে তারা হত্যা করে এবং অপরজন আহত হন। এদিকে নিহতের বাড়িতে চলছে আহাজারি। নওগাঁয় অজ্ঞাত 2 নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাদলগাছি উপজেলার চাংলা গ্রামের একটি ঘরে 2 নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি, জানিয়েছে পুলিশ। এদিকে নিখোঁজের 3 দিন পর চুয়াডাঙ্গার জীবননগরে এক বাঘ প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে সাতক্ষীরার 13,477 হেক্টর জমির বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ। সব হারিয়ে মাছ চাষিরা এখন নিঃস্ব। ভুক্তভোগীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রাকৃতিক দুর্যোগে বারবারই ক্ষতিগ্রস্ত হন তারা। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাস হয়। এতে শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বেড়িবাঁধের 23টি পয়েন্ট ভেঙে ভেসে যায় 10,257টি মৎস্যঘের। এতে কোটি কোটি টাকার বাগদা ও অন্যান্য মাছের ক্ষতি হয়। তা কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা। আমরা সব ঘের ব্যবসায়ী, চিংড়ি ব্যবসায়ী নিরুপায় হয়ে গেছে। এই শিল্পটা একবারে নষ্ট হওয়ার উপক্রম।
ঠিক তারই মুহূর্তে করোনা ভাইরাস চলাকালীন সময়ের মধ্যেই আবার ঘূর্ণিঝড় আম্পান। এই এলাকায় বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কিংবা চেয়ারম্যান মেম্বার কেউ এখানে তদন্ত করতে আসে নাই। কর্তৃপক্ষের উদাসীনতায় প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। আগের থেকে যদি বাঁধগুলো বাঁধা হতো, বেড়িতে মাটি দেওয়া হতো, তাহলে আজকে মানুষ এই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তো না। এই বাঁধের যে অবস্থা যে খারাপ, এটা কিন্তু স্থানীয় প্রতিনিধিগণ দেখছেন। আমাদের দাবি হচ্ছে এটা যে যদি প্রতি বছর যদি এটা ঠিক সময় মতো রিপেয়ার করা হতো, তাহলে আজকে আমাদের এই অবস্থার সম্মুখীন হতো না। বারবার আবদালাদেরকে বলছি যে আপনারা আমাদের এখানে মিনিমাম 90 থেকে 100 কিলো টেকসই বাঁধ যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে আমরা এই ধাক্কার থেকে রক্ষা পেতাম। ক্ষতিগ্রস্তদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। তালিকা হাতে পেলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করবে যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত যে হয়েছে সেটি যাতে পুষিয়ে নিতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি যে আমফানে ক্ষতিগ্রস্তদের চাষিদের কী ধরনের সহায়তা বা প্রণোদনা দেওয়া হবে। সাতক্ষীরা 3 উপজেলায় অবকাঠামো সহ মাছের ক্ষতি 176 কোটি টাকার। আমরা সরকারকে তালিকা প্রেরণ করব এবং সরকার যদি এ ধরনের প্রণোদনার যে বিষয়টি সেটিতে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আসলে নিশ্চয়ই সেটি জানাবে। প্রণোদনা আসলে প্রকৃত ক্ষতিগ্রস্ত যে সকল চিংড়ি চাষি, মৎস্য চাষিরা রয়েছে তাদের মাঝে যাতে প্রণোদনার অর্থ বিতরণ করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন মৎস্য বিভাগের সঙ্গে কাজ করবে। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ব্যস্ত সাতক্ষীরার মৎস্য চাষিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ফলে এই এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। বাঁধ না থাকায় বিষখালী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কিছু এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার না হলে অনেক বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল মাসে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিধ্বস্ত হয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিষখালী নদীর তীরবর্তী 5 কিলোমিটার বাঁধ। ফলে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি এবং ভেসে যাচ্ছে জলাশয়ের মাছও। স্বাভাবিক জোয়ারে 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়ে যায় এই এলাকার রাস্তাঘাট, ফসলের মাঠ ও জলাশয়গুলো। এরই মধ্যে বিষখালী নদী শাসন ও দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে বিষখালী নদীর তীরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। কোনো নেতারা, কোনো এমপি মহোদয়, কোনো চেয়ারম্যানরা আজকে পদক্ষেপ নিতেছে না। আমরা সাধারণ জনগণ আমাদের নিজের জমি রক্ষার্থে, আমাদের বাড়ির রক্ষার্থে আমরা মাঠে ময়দানে নেমে গেছি। যত প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনগুলো আমাদের প্রায় 100 থেকে 150 মিটারের মধ্যে এসে গেছে। অতি সত্বর এটি কোনোভাবে নদী শাসনের ব্যবস্থা করা না হয় তাহলে কাঠালিয়া উপজেলা পরিষদ অচিরেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁধ না থাকা এবং নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় হুমকির মুখে কাঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। দ্রুত সংস্কার না হলে বেড়িবাঁধের পুরোটাই নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। আমাদের পুরানো বসতবাড়ি সবকিছু ভাঙে গেছে এবং এই আমফান ঘূর্ণিঝড়ের কারণে এখন পুরোটাই হুমকির ভিতরে আছি আমরা। মাছের ঘের বা মাছের মৎস্য খামার টাবার যা ছিল ওসব নেই। জরুরি ভিত্তিতে আমাদের এই বেড়িটা যদি কোনো কায়দায় না বাইন্ধে দেয়, এটা বলো খালাই দেওক আর বেড়ি বাইন্ধে দেওক। যদি না দেয় তাহলে আমাদের কাঠালিয়া উপজেলায় থাকার মতন আমাদের কোনো স্থান নাই। জেলা প্রশাসক জানিয়েছেন, বেড়িবাঁধের ক্ষয়ক্ষতির বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এছাড়া ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডকে প্রকল্প তৈরির জন্য পরামর্শ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই বেড়িবাঁধ রক্ষার জন্য অলরেডি আমরা সরকারকে পত্র লিখেছি এবং আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি বেড়িবাঁধ মেরামত করতে সক্ষম হব। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড এর কাজও শুরু করছে, আর এটা খুব তাড়াতাড়ি হবে এবং আশা করি যে ভবিষ্যতে এই পরবর্তী বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই আমরা এই মেরামত কাজটা অন্তত করতে পারব। বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার প্রতিবাদে চলমান সহিংস আন্দোলন শান্ত করতে অভিযুক্ত বাকি পুলিশকেও আটক করা হয়েছে। আর নবম দিনে এসে আন্দোলনে সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে মার্কিনীদের ঐক্য ভাঙার অপচেষ্টা চলছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ৪৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ও বর্ণবৈষম্য বন্ধের দাবিতে দিনকে দিন আন্দোলন তীব্র হয়ে উঠছে। তবে কমে এসেছে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের দাবি আমলে নিয়ে অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তার বাকি 3 জনকেও আটক করা হয়েছে। হত্যাকারী ড্রেক চৌভিনের জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে $10 লাখ। এদিকে রাষ্ট্রীয় এক ময়নাতদন্ত প্রতিবেদনে জর্জ ফ্লয়েড করোনা আক্রান্ত ছিলেন বলে জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে অনলাইন আলাপচারিতে চলমান বিক্ষোভে সমর্থন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন যুক্তরাষ্ট্রের জন্ম হয়েছে বলে তরুণ আন্দোলনকারীদের স্মরণ করিয়ে দেন আর কৃষ্ণাঙ্গদের আশাবাদী হবার আহ্বান জানান তিনি। So I hope that you also feel hopeful even as you may feel angry. কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েডের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। অভিযুক্ত পুলিশদের অবশ্যই শাস্তি হবে বলে আশ্বাস দেন তিনি। And only in the most urgent and dire of situations. We are not in one of those situations now. এদিকে ট্রাম্প শাসনামলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে কখনো ঐক্য করার চেষ্টা করা হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। ক্ষমতার অপব্যবহার করে গেল 3 বছর ধরেই মার্কিনীদের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে বলে আটলান্টিক সাময়িকীতে প্রকাশিত এক বিবৃতিতে মন্তব্য করেন ম্যাটিস। তবে টুইট বার্তায় ম্যাটিসের জবাব দেন ট্রাম্প। তাকে নতুন জীবন দিয়েছেন বলে উল্লেখ করে কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট। লুটপাটের পর পুলিশি বাধায় শান্তিপূর্ণ কর্মসূচির দিকে এগুচ্ছেন আন্দোলনকারীরা। এ যাবৎ 10,000-এর বেশি আন্দোলনকারীকে আটক করেছে মার্কিন পুলিশ। তৌফিক এলাহি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন খেলার সংবাদ। করোনা পরিস্থিতিতে আইসিসির দেয়া স্বাস্থ্য সচেতনতার গাইডলাইন মেনে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানো যাবে বলেছেন বিসিবি চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। বোর্ডের সবুজ সংকেত পেলেই অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ ছাড়াও আগস্টে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর এখন স্থগিত করেনি বিসিবি। বৈশ্বিক মহামারী করোনায় বন্ধ থাকা ক্রিকেটকে মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে আইসিসি। অনুশীলনের জন্য স্বাস্থ্য সচেতনতার গাইডলাইন দেওয়া হয়েছে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে। সবার আগে এই জুনে ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়। জুলাই টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজও। দেশের করোনা পরিস্থিতিতে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, ঘরবন্দি অবস্থায় ভিডিও কনফারেন্সে ট্রেনারদের পরামর্শ অনুসরণ করেছেন ক্রিকেটাররা। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে ফিরতে পারবেন তারা। নিজেদের মতো স্ব অবস্থানে থেকে ট্রেনিং চালিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ট্রেনাররা যে গাইডলাইনটা তৈরি করে দিয়েছে সেটা তারা ফলো করছে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মনিটরিং এসবের ব্যবস্থাও করা হয়েছে। তবুও আউটডোর এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তো এই জন্য আইসিসি একটা গাইডলাইন তৈরি করেছে যেটা বিভিন্ন দেশ ফলো করছে। প্লেয়ারদেরকে ইনফর্ম করছি এই ব্যাপারে। অ্যাওয়ারনেস, মাঠের প্রস্তুতি, জীবাণুমুক্তকরণ, আনুষঙ্গিক কাজকর্ম নিয়ে আমরা কাজ করছি। জুলাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তাব দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। অনুশীলন শুরু করেছে দলটি। দেবাশিস চৌধুরী জানান, করোনার ঝুঁকিকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ দলের স্বাস্থ্যবিধির অনুশীলন গাইডলাইন। আশা করছি যে বিসিবি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণের হার, এই সংক্রমণ মিটিগেশনে আমাদের প্রস্তুতি, এসব সব বিবেচনায় এনে আমাদেরকে যখনই প্র্যাকটিস শুরু করার কথা বলবে আমরা যেন স্বল্প সময়ের মধ্যে শর্ট নোটিশে যেন আমরা প্র্যাকটিসটা শুরু করে দিতে পারি। এভাবে আমাদের প্রস্তুতিটা আপাতত চলছে। কয়েক ধরনের প্ল্যান আমরা তৈরি করেছি। সলো ট্রেনিংয়ের একটা প্ল্যান আছে, আবার যদি গ্রুপ ট্রেনিং করতে হয় সে ব্যাপারেও আমাদের একটা পরিকল্পনা আছে। টাইগারদের অনুশীলনে ফিরতে এখন অপেক্ষা শুধু বিসিবির নির্দেশনার। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় মৃত্যু ঝুঁকি কমাতে সর্বোচ্চ সচেষ্ট সরকার, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতেই লকডাউন শিথিল বলেছেন প্রধানমন্ত্রী।
দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪২৩, উপসর্গে মারা গেছেন আরও ৮ জন। করোনা আরও ভয়াবহ হবে শঙ্কা চিকিৎসকদের, এ পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই ছাড়া গার্মেন্টসগুলোর উপায় নেই, জানালেন বিজিএমইএর সভাপতি। ফাঁকা সড়কেও বেপরোয়া যানবাহন, বাংলা মোটরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত, রাজধানীর বাইরে ঝরল আরও 5 প্রাণ। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।